প্রত্যেক রবিবারের রাতের গভীরতার সঙ্গে সঙ্গে ভয় বাড়তে থাকে রাত 12টার পরের গল্পের আড্ডায়। তাই প্রত্যেক রবিবারের রাত্রে আমার সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠে একটু ভয় পেয়ে সময় কাটাতে একদমই ভুলবেন না। আজকের আড্ডাটা জমিয়ে তুলতে আজ আপনাকে শোনাব স্বনামধন্য লেখক শ্রী তন্ময় মুখার্জির কলমে একটি খাঁটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। আশা করছি গল্পটি কিছুক্ষণের জন্য আপনাকে একটি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে। আজ আমার সঙ্গে একটি বিশেষ চরিত্রে থাকছে কৌশিক মাঝদিয়া থেকে। গল্প পাঠ এবং অন্যান্য সব পুরুষ চরিত্রে আমি সঞ্জু। শুরু হচ্ছে আজকের কাহিনী। গঙ্গায় মাছ ধরতে গিয়ে পিশাচিনীর মুখোমুখি হওয়া। ভরা শ্রাবণ মাসের সন্ধ্যা। বাড়ির ব্যালকনিতে চেয়ারের ওপর বসে কাঁচের জানালা দিয়ে বৃষ্টির অবিরাম বর্ষণ ধারা আর মৃদুমন্দ ঠান্ডা বাতাস প্রাণীর অন্তঃস্থল পর্যন্ত একটা আনন্দের তরঙ্গ তুলে মনটাকে আমার যেন মুখরিত করে তুলছিল। আমার ঠিক পেছনে একটা টেপ রেকর্ডারে তখন গানটা বাজছে। শ্রাবণের ধারার মতো ঝরুক পড়ে বৃষ্টির ধারা যেন ভিজিয়ে দিয়ে গেল মনের বাকি থেকে যাওয়া চাওয়াটুকু। ঘরে বসে বৃষ্টি দেখার আনন্দটা ঠিক যেন মিলিয়ে গেল এক মুহূর্তের মধ্যেই। বৃষ্টি গায়ে না মাখতে পারলে, তাকে দু হাতে স্পর্শ করতে না পারলে মনের পিপাসাটা যেন বাকি থেকে যায়। তাই বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। সে সময় মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা যায়, মনের আশাটুকু পূরণ করতে ছাতা নিয়ে সোজা রাস্তার ধারে জল কাদা পার করে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির কাছেই গঙ্গা নদীর ঘাটে। এই ঘাটের আবার একটা নাম আছে, এটাকে শিব মন্দির ঘাট বলা হয়। নিস্তব্ধতা আর অন্ধকারে ঢেকে থাকা ঘাটের ঠিক পাশেই তেলে ভাজার একটা গুমটির দোকানঘর নজরে পড়ল। দোকানটার অর্ধেক ঝাপ খোলা আর ভেতর থেকে টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা দোকানের সামনের খানিকটা অংশকে আলোকিত করে রেখেছে। দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে বুঝতে পারলাম যে চপ ভাজা হচ্ছে। আমি এগিয়ে গেলাম সেই দিকেই। এই জায়গাটায় এলাম প্রায় 4 বছর পর। এর আগে এই দোকানটি নজরে পড়েনি। বোধহয় খুব বেশি দিন হয়নি দোকানটা এখানে হয়েছে। আমি এগিয়ে গেলাম দোকানটার কাছে। দোকানের ভেতরে একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। তিনি উনুনে চপ ভাজছিলেন। 2 আলুর চপের অর্ডার দিয়ে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা রাতের অন্ধকারে সামনে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত গঙ্গা নদীটাকে দেখতে লাগলাম। ওপারের নিয়ন বাতির আলোগুলো জলের ওপর পড়ে জলের ধারাটাকে আলোকিত করছিল। আরে ও মশাই, আপনার সব হয়ে গেছে, আসুন আসুন নিয়ে যান। কিছুক্ষণ বাদে দোকান থেকে
বৃদ্ধ লোকটির ডাক শুনে তেলে ভাজার দোকানটার সামনে ফিরে গিয়ে গরম গরম তেলে ভাজা খেতে খেতে আবার ফিরে এলাম ঘাটের একটা টিনের ছাউনির তলায়। ঝিরি ঝিরি বৃষ্টির ধারা পড়েই চলেছে। গাছের পাতায় হাওয়া আর বৃষ্টির শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। দূরে কয়েকটা ডিঙি নৌকো দেখা যাচ্ছে, তারা বোধহয় মাছ ধরতে ব্যস্ত। এই সময় গঙ্গায় বেশিরভাগ জেলেরাই ইলিশ মাছ ধরে, তাই রাতের দিকে জোয়ার এলে তাদের নৌকোর আনাগোনা গঙ্গার সর্বত্র নজরে পড়ে। টিমটিমে আলোতে গঙ্গার নৌকো থেকে তাদের ব্যস্ততাকে মাঝে মধ্যে নজরে পড়ে। এই ইলিশ মাছটাকে জ্যান্ত দেখার আমার একসময়ের প্রচুর শখ ছিল, কিন্তু সুযোগ পাইনি কখনো। বাজারে তো বরফ চাপা দেওয়া ইলিশ দেখেছি অনেক, কিন্তু নৌকো থেকে জল থেকে তুলে আনা ছটফট করতে থাকা ইলিশ মাছ, সেটা দেখার মজাটাই শুনেছি আলাদা। আবার সূর্যের আলো পেলে নাকি ইলিশ মাছ মরে যায়। মনের এই ইচ্ছেটাকে পূরণ করতেই হবে, কিন্তু কিভাবে? সেই সময় আমার পেছন থেকে একজনের কণ্ঠস্বর কানে ভেসে এলো। আরে রজত না, কি ব্যাপার? কতদিন পরে দেখা। অন্ধকার হলেও গলাটা চিনতে ভুল করিনি। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে অধীর কাকা। আমার বাবা এনার কাছ থেকে বরাবর মাছ কিনতেন, তবে উনি আমাদের বাড়িতে গিয়ে প্রায় দিনই মাছ দিয়ে আসতেন, তাই মাছ কিনতে আমার বাবাকে বাজারে যেতে হতো না। আজ বাবা মারা গেছেন বছর খানেক হলো। অধীর কাকার মাছ দিয়ে আসাটাও বন্ধ হয়ে গেল, আর আমি চলে গেলাম বেঙ্গালুরুতে অফিসের কাজে। কাকাকে বললাম, আরে অধীর কাকা যে, কি খবর তোমার? কতদিন পরে তোমার সাথে দেখা। তারপর বলো, কেমন আছো? এই চলছে আর কি। তা এতদিন পরে এলে এদিকে, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, বছরখানেক হলো। অফিস থেকে পাঠিয়ে দিল। তা সব ঠিক আছে তো এখন? এই চলে যাচ্ছে। তা তুমি চললে কোথায় এখন? ওই আর কি, কাজের সময় চলে এসেছে। এখন নৌকো জলে ভাসিয়ে দিয়ে পেরিয়ে পড়তে হবে। দুর্দান্ত যে বিশ্রাম নেব, তার আর সময় কই। হারুনের মুখে শুনলাম রাতের দিকের জোয়ারে ইলিশের জোয়ার লাগবে। তাই যাই দেখি ভাগ্য কতটা সঙ্গ দেয়। চলি ভায়া, দেখা হবে ক্ষণ। বাড়িতে আছো নাকি আপাতত? হ্যাঁ, আছি আপাতত। মাস তিনেকের ছুটি, তারপর আবার চলে যাব। তাহলে কাল সকালে একটা বড় সাইজের ইলিশ তোমার বাড়িতে দিয়ে আসবক্ষণ। কতদিন যাওয়া হয়নি, দাদাও মারা গেলেন, আর তুমিও তো চলে গেলে। কাল যাব। আসি তাহলে। তারপর সারা রাত মাছ ধরবে নাকি এখন? হ্যাঁ, আর কি, জাল ফেলবো এখন, আর সেই সকালে তুলব। তাতে যা ওঠে উঠবে। আমার না খুব ইচ্ছে করে এই সারা রাত ধরে তোমরা কিভাবে ইলিশ মাছ ধরো সেটা দেখার জন্য। জ্যান্ত ইলিশ মাছ দেখার ইচ্ছে আমার অনেক দিনের,
কিন্তু তার পূরণ হলো কই? এ তো অনেক কষ্ট বাবা, তুমি কি পারবে? খুব পারবো। তা নিয়ে যাবে নাকি আমাকে তোমার সঙ্গে? আমার আর কে, তবে আমার নৌকোতে কিন্তু শোয়ার জায়গা অনেক কম। ঘুমোতে চাইলে তা কিন্তু হবে না বাপু, তোমাকে একটুখানি কষ্ট করতে হবে। ঘুমোতে কি আর যাচ্ছি? ঘুমিয়ে পড়লে মনের বাসনা পূর্ণ কিভাবে হবে শুনি? তাহলে চলো, ওই দিকটার ঘাটে আমার নৌকোটাকে বেঁধে রেখেছি। এসো এসো, আমার সঙ্গে এসো। মনের ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। মনের সেই তখনকার অনুভূতিটা আমি লিখে বোঝাতে পারবো না। অধীর কাকা গঙ্গার ঘাটে একটা হেরিকেন হাতে নিয়ে পাড়ের দিকে গিয়ে তার নৌকোতে উঠে পড়ল। আমিও নৌকোতে উঠে পড়তেই অধীর কাকা হ্যারিকেনটাকে নৌকোর একটা দড়িতে ঝুলিয়ে দিয়ে বলল, এই ছাউনির ভেতরেই থেকো বাবা, বাইরের বৃষ্টিতে দাঁড়িয়ে থেকো না। এসো এসো, ভেতরে এসো। আমি নৌকোটা পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়ব। আমি ঘাড় নেড়ে হ্যাঁ জানাতেই উনি নৌকো থেকে নেমে একটা ধূপকাঠি ধরিয়ে দেখলাম প্রণাম করলেন। তারপর নৌকোর দড়িটা খুলে দিলেন। আমি ছাউনির ভেতরে গিয়ে বসে পড়লাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে কিছু কিছু হাওয়া এসে লাগছে আমার গায়ে। চারিদিকটা অন্ধকার। একটা অজানা পাখি আমাদের নৌকোর পাশ দিয়েই ডাকতে ডাকতে চলে গেল। গঙ্গার বুকে ভেসে বেড়ান একটু দূরেই সেই ডিঙি নৌকোগুলোর আলোগুলো এখনো চোখে পড়ছে। নৌকোয় একটা ধাক্কা লাগলো, তারপর আমি কেঁপে উঠলাম একটু। বুঝতে পারলাম অধীর কাকা নৌকোটাকে ঠেলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তারপর তার ছায়ামূর্তিটাকে দেখলাম এক লাফে ধপ করে উঠে পড়ল চলন্ত নৌকোটার উপরে। দাঁড় ঠেলে জোয়ারের জলে ভেসে ঠেলতে ঠেলতে এগিয়ে চলল অধীর কাকার নৌকোটি। অনেকটা পথ অতিক্রম করে অধীর কাকাকে দেখলাম জাল হাতে নিয়ে জলে ফেলতে ফেলতে যাচ্ছে। তারপর আমি বললাম, কাকা, ওই মাঝখানের চরের কাছের জায়গাটা তো ফাঁকা দেখছি, ওইদিকে কি মাছ নেই? আছে আছে, কিন্তু ওই দিকটায় যাওয়া বারণ আছে। কেউ ওই চরের দিকে যায় না। কেন? ওখানে যাওয়া বারণ কেন? ওই দিকের চরে ভূতের বাস, তাই যাওয়া বারণ। ভূতের বাস? কি যে বলো না কাকা, ভূত বলে কিছু আছে নাকি? তাছাড়া তুমি নিজের চোখে দেখেছো কি কখনো? হাসছো? কে বলেছে ভূত বলে কিছু নেই? আমি দেখেছি, অনেক দিন দেখেছি। তাছাড়া ওই চরের দিকে বছর খানেক আগে আমার 3 জন বন্ধু
তাদের ডিঙি নিয়ে মাছ ধরতে গেছিল, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি। শুনেছিলাম তাদের ওই মৃতদেহগুলো নাকি ওই চড়াই পাওয়া গিয়েছিল। তাদের মাথাগুলো ছিল ওই চড়ার বালির মাটির নিচে, আর পাগুলো ছিল ওপরের দিকে। পুলিশ নৌকো নিয়ে গিয়েছিল বটে তাদের মৃতদেহগুলোকে উদ্ধার করতে, আর তাদের নৌকোটা ছিল একেবারে ওই জঙ্গলের ঘাসের ভেতরের মধ্যে। এইবার তুমি বলো, চর থেকে নৌকোটাকে তুলে নিয়ে ওই অত বড় বড় জঙ্গলের ঘাসের মধ্যেখানে টেনে নিয়ে গেল কে? তুমি ভুল শুনেছ। খোঁজ নিয়ে দেখো, এখানে অন্য কোনো ব্যাপার ঘটেছে। হতে করেছে। সত্যি তুমিও পারো কাকা। আচ্ছা, তাহলে তুমি আমাকে ভূত দেখাতে পারবে? কপাল ভালো থাকলে আজকেই দেখতে পারো, তবে মাঝে মধ্যে রাতের দিকে সে এসে নৌকোয় চেপে পড়ে, আর আর একটা দুটো মাছ খেয়ে সে চলে যায়। সে সে আবার কে? পেশাচিনী। পেশাচিনীর নাম শুনেছ? পিশাচিনী? আবার মাছ খায়? এসো না, এসো না, দেখবে। আজ না হয় অন্য একদিন ঠিক তোমাকে দেখাবো। এই বলে অধীর কাকা ছাউনির মধ্যে ঢুকে একটা গামছা নিয়ে ভেজা গা হাত পাগুলো মুছতে মুছতে বলল, এই ঘাটে আজ রাতে থাকবো, বুঝলে? ভোরবেলা জাল তুলতে তুলতে শিব মন্দির ঘাটে গিয়ে জালটি তুলব। আচ্ছা, এসো, খেয়ে নাও, তারপর আবার কথা হবে। আমি এতক্ষণ ধরে খেয়াল করিনি অধীর কাকা কখন ঘাটে এসে তার নৌকোটাকে ভিড়িয়ে দিয়েছিল। নৌকোটা জলের তরঙ্গে তখন দুলছে। তিনি নৌকোতে এসে একটা টিফিন বক্স থেকে 4টে রুটি আর তরকারি বের করে এনে দিয়ে তারপরে আমাকে বললেন, এই আছে, খেয়ে নাও। কিন্তু তোমারটা কই? আমি পরে খেয়ে নেবক্ষণ। আসার পথে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, তাই এখন তেমন খিদে একটা পাইনি। তুমি খাও, আমি ঘাটে নেমে নৌকোটাকে ভালো করে বেঁধে দিয়ে আসি গা। তার সাথে চালটাকেও একবার দেখতে হবে। তুমি ভেতরে থেকো যেন, বাইরে বেরিয়েও না একদম। এই বলে অধীর কাকা চলে গেলেন। ঝপ করে একটা শব্দ হলো, আর নৌকোটাও খানিকটা দুলে উঠল। বুঝতে পারলাম কাকা জলে নেমে ঘাটের মধ্যে দিয়ে অন্ধকারের পথ ধরে কোথাও চলে গেলেন। তারপর আমি নৌকোর মধ্যে একলা বসেই
খাবারটা খেতে শুরু করলাম। এমন সময় পাড়ের কোনো এক জঙ্গলের ভেতর থেকে এক দুটো শেয়াল ডেকে উঠল। শরীরটা কেমন যেন কেঁপে উঠল আমার। মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তিকর ভাব হচ্ছিল। বৃষ্টিটা খানিকটা কমে এসেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল অধীর কাকার দেখা নেই। আমি খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে ছাউনি থেকে মাথাটা বের করে অন্ধকারের মধ্যেই পাড়ের দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু না, আশেপাশে কেউ কোথাও নেই। এরপর আমি ছাউনি থেকে বাইরে বেরিয়ে এসে তাকিয়ে তাকিয়ে চারিদিকটা ভালো করে দেখলাম। অন্ধকারের মধ্যে গঙ্গায় এতক্ষণ ভাসমান ছোট ছোট ডিঙি নৌকোগুলোকেও আর একটাও দেখা যাচ্ছে না। বোধহয় ওপারের কোথাও তারা তাদের ডিঙি নৌকোগুলোকে বেঁধে রেখেছে আর ভোরের অপেক্ষা করছে। অধীর কাকাই বা কোথায় গেল? এদিক সেদিক দেখছি আর ভাবছি, কি জানি বাবা, ঘাটের আশেপাশেই আছে হয়তো কোথাও। ভোরের দিকেই হয়তো ফিরে আসবে। আর না হয় এতক্ষণ ধরে যে জলের মধ্যে জাল ফেলে এসেছে, বোধহয় সেগুলোই দেখতে গেছে। এই সব ভাবছি যখন, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি ছাউনির ভেতর আবার ঢুকে পড়লাম। বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে এসে লাগছিল, তাই ছাউনির সামনেটায় বৃষ্টির ছিটে ফোঁটা থেকে বাঁচার জন্য একটা প্লাস্টিকের পর্দা লাগানো ছিল। আমি সেটা দিয়েই ছাউনির সামনের অংশটাকে ভালোভাবে ঢেকে দিয়ে হ্যারিকেনের আলোটাকে সামান্য একটু কমিয়ে দিয়ে বসে থাকলাম। তখন আমার বেশ ঘুম ঘুম পাচ্ছিল। ছাউনির চালে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। হাওয়াতে নৌকোটাও সামান্য দুলছে, আর কুলকুল শব্দ করে নদীর জলের আওয়াজটাও বেশ ভালোই শোনা যাচ্ছে। হাওয়ার দাপটে সামনে থাকা প্লাস্টিকটা ফটফট শব্দ করে মাঝে মধ্যে নড়ে চড়ে উঠছে। ধীরে ধীরে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। তারপর আস্তে আস্তে আমি একসময় ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু একটা ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে চোখ খুলে আমি উঠে বসে পড়ে দেখলাম নৌকোটা বেশ ভালো রকমেরই দুলে দুলে উঠছে। গঙ্গায় বান এলো নাকি, এছাড়া আর কোনো কথা মনে এলো না। তখনও বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। ছাউনির ওপরে বৃষ্টির ফোঁটার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। হঠাৎই কেন জানি না আমার মনে হলো নৌকোটায় আমি ছাড়াও আরও একজন কেউ বাইরে, ঠিক নৌকোটার সামনেই কেউ যেন
বসে আছে। তাহলে কি অধীর কাকা ফিরে এসেছে? কিন্তু কাকা যদি এসেই থাকেন, তাহলে তিনি এই বৃষ্টির মধ্যে বাইরে বসে ফিরছেন কেন? ভোর হয়ে এলো নাকি? অধীর কাকা কি চাল গুটোচ্ছে? আর তার জন্যে কি নৌকোটা এরকম দুলে দুলে উঠছে? আমি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 2:30। তাহলে ভোর হতে তো এখনো প্রায় 1.5 ঘন্টা নাগাদ বাকি। তাহলে নৌকোটা দুলছে কেন? আমি প্লাস্টিকের পর্দাটাকে সামান্য ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে একবার দেখলাম, আর ঠিক তখনই আমার সারা শরীরের রক্ত যেন ঠান্ডা বরফের মতো হয়ে গেল। বুকটা যেন হঠাৎ কেঁপে উঠল আমার। আমি দেখলাম অন্ধকারের মধ্যে নৌকোটা ঠিক শেষ মাথায় পা ঝুলিয়ে পেছন ঘুরে বসে আছে সাদা শাড়ি পরা একটা মেয়ে। তার মাথার সমস্ত চুলগুলো যেন হাওয়ায় উড়ছে। সেই দৃশ্য দেখে শিউরে উঠলাম আমি। ওই সময় আমার বুকের হৃদস্পন্দন যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কে এটা? আমার মনে পড়ে গেল অধীর কাকার বলা সেই কথাটা, পিশাচিনী। এই কি সেই পিশাচিনী তাহলে? নাকি আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন কি হবে? যদি কোনো রকমে সে আমাকে দেখে ফেলে, তাহলে তো গঙ্গার মাঝখানের জঙ্গলের ওই চরটায় নিয়ে গিয়ে আমাকে বালিতে পুঁতে মারবে, আর অধীর কাকার নৌকোটাকে নিয়ে গিয়ে ফেলবে চরের ঘাসের জঙ্গলের একেবারে মাঝখানে। আমি ভয়ে চুপ করে বসে রইলাম। একটা টুং শব্দ করলে আর আমার রক্ষে নেই। মনে হতে লেগে গেল এখন অধীর কাকা সঙ্গে থাকলে হয়তো কিছুটা সাহস পেতাম, কিন্তু সে তো আর হচ্ছে না। কারণ কোথায় তিনি যে আছেন তা আমি জানি না। আমি চুপ করে বসে রইলাম। মুহূর্তের মধ্যে দেখলাম সে তার মাথাটাকে খুব ধীরে ধীরে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে যেন দেখছে, কিন্তু তার মুখটাকে অন্ধকারের মধ্যে দিয়ে ঠিকভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই তখন আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। প্লাস্টিকটাকে ধীরে ধীরে নিঃশব্দে আটকে দিতে যাব, এমন সময় দেখলাম নৌকোটা আরও একবার বেশ জোরে নড়ে উঠল। আর তখনই আমি টান সামলাতে না পেরে ঠিক তখনই
ছাউনির বাইরের দিকে গড়িয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে আমার মুখের কাছে চলে এলো সেই পিশাচিনীটা। আর তখনই তার ভয়ঙ্কর চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সেই জায়গায়। কতক্ষণ সময় পেরিয়েছে আমি জানি না। একটা তীব্র আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরল। আমি তখনও নৌকোটার মধ্যেই শুয়ে আছি। আমি উঠে বসলাম। দেখলাম নৌকোটা মাঝ গঙ্গার চরের ভেতরে ঘাসের জঙ্গলের ভেতরে পড়ে আছে। আমি বুঝতে পারলাম আমার বাড়ি ফেরার পথ সেই ওপারের দিকে। শিব মন্দির ঘাটের পাশে কালী মায়ের সেই মন্দিরটাকে দেখতে পেলাম, কিন্তু চোখ যাকে খুঁজছিল সে এখনো ফেরেনি কেন? অধীর কাকা কোথায় গেল? আর সে বলেছিল এই চরের মাঝে কেউ মাছ ধরতে আসে না ভয়ে। তাহলে অধীর কাকা গতকাল রাত্রে এই ঘাটেই বা এলো কেন? কথাটা ভাবতে ভয়ে আমার শরীরটা কেঁপে উঠল। ঘাট কোথায়? এটা তো সেই চরের জঙ্গলের মাঝখানটা। কিন্তু অধীর কাকা যে বলল সে তো অন্য কোনো ঘাটে নৌকোটাকে ফিরিয়েছে। তাহলে সেই ঘাটটা কোথায়? আর এখানেই বা নৌকোটা এলো কিভাবে? আকাশ পাতাল চিন্তা করেও আমি ব্যাপারটা কোনো কিছুরই কুলকিনারা করতে পারলাম না। হঠাৎ একটা ডিঙি নৌকোকে দেখলাম এই চরের দিকে এগিয়ে আসছে। আমি উঠে গিয়ে চরের জঙ্গল পেরিয়ে নদীর চরের কাছে গিয়ে হাত নেড়ে আমি মাঝিটাকে ডাকলাম, এই যে শুনছেন, এইদিকে এইদিকে আমাকে দেখতে পাচ্ছেন? ও মশাই, আমাকে দেখতে পাচ্ছেন? এই যে এদিকে, ও মশাই এদিকে আমাকে দেখছেন? মাঝি আমায় দেখতে পেল। তারপর তার নৌকোটা নিয়ে এগিয়ে এলো আমার কাছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে যেন সে হতবাক হয়ে গেছে। চরের কাছে তার নৌকোটাকে ভিড়িয়ে দিয়ে তিনি বললেন, আপনি এই চরের মধ্যে বা কি করতেছেন? এখানে আইলেনি বা কি কইরা? সে ভিড়ে আমার ডিঙাটায় উঠে আসেন। নৌকোটা কাছে আসতেই আমি উঠে পড়লাম। মাঝি ভাই দাঁড় ঠেলে কিছুটা দূরে এগিয়ে আসতেই আমি পেছন দিকে ঘুরে চরের জঙ্গলের দিকে চেয়ে যা দেখলাম তা দেখে ভয়ে চমকে উঠলাম। দেখি এ তো একটা ভাঙা নৌকো। এই নৌকোতে করেই কি তাহলে কাল রাত্রে আমি অধীর কাকার সাথে রাত্রিবেলা মাছ ধরতে গেছিলাম? নৌকোটার নিচের দিকে তো বড় বড় ফুটো, আর নৌকোর সমস্ত কিছু তো ভাঙা। আর ছাউনি কোথায়? এখানে তো ছাউনি বলে কিচ্ছু নেই। তাহলে কি সেই পিশাচিনী গতকাল রাতে অধীর কাকার নৌকো থেকে আমাকে তুলে এনে এই চরের মধ্যে ফেলে দিয়ে গেছে? কিন্তু তা
কি করে সম্ভব? পিশাচিনী তো চরের বালিকাদার মধ্যে মাথা ঢুকিয়ে মানুষকে মেরে ফেলে। তাহলে আমি বেঁচে গেলাম কি করে? তাহলে কি অধীর কাকা? এই নেন জল খান। একটা গলার শব্দ পেয়ে আমি চমকে উঠলাম। দেখলাম একটা জলের বোতল এনে আমার হাতে দিয়ে মাঝি ভাই কথাটা বলল। আমি মাঝি ভাইয়ের হাত থেকে জলের বোতলটা নিয়ে কয়েক ফোঁটা জল চোখে মুখে দিয়ে 2-4 ঢোক জলটা খেয়ে বোতলটা আবার মাঝি ভাইকে ফেরত দিয়ে দিলাম। তারপর পকেট থেকে রুমালটা বের করে মুখটা মুছে নিচ্ছি। সেই সময় মাঝি ভাই বললেন, আপনি ওই স্বরের মধ্যে কি করতেছিলেন আর গেলেনই বা কেমনে? জানেন না ওই স্বরে যাওয়া বারণ? আমি একটুখানি ধাতস্থ হয়েই মাঝি ভাইকে গতকাল রাত্রির সমস্ত ঘটনাগুলো খুলে বললাম। আমার কথা শুনে মাঝি ভাই বললেন, আপনার ভাই খুব ভালো ছিল সে আপনি পয়সা গেছেন। এরপর যা কয় শোনেন, আপনি যে অধীরের কথা কইলেন সে তো বছর খানেক আগেই মইরা গেছে। আমি চমকে উঠলাম। কি 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 বললেন? অধীর কাকা মারা গেছে? কিন্তু গতকাল রাত্রেই তো আমি তার সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি যে অধীরের গল্পটা কইলেন তাতে বুঝতে পারলেন অধীর কাল রাতে ভূত হইরা আইসা আপনারে ওই স্বরের সঙ্গলে লইয়া গেছিলেন। আমি তার চিন্তা, আমরা একই পাড়ায় থাকতাম। ওই স্বরে তো ওর মরাটারে পাওয়া গেছিল। ওর মাথাটারে একসময় স্বরের কাদায় ঠুইকাইয়া দিয়াছিল। আমি তো প্রথম দেখতে পাইয়া সকলকে জানাইছিলাম। তারপর পুলিশ আইসে এই অধীর মণ্ডল, হারুন সরকার আর নিকুঞ্জ সর্দার এই 3 জনের মরাগুলাকে নদীর স্তর থেকে তুইলা নৌকায় তুইলা নিয়া থানায় নিয়ে যায়। তা আপনি থাকেন কোথায়? এই সব খবর তো কিছুই তো জানেন না দেখতেছি। এই তলাটে নতুন আইসেন নাকি? মাঝি ভাইয়ের কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলবো জানি না। খানিকক্ষণ চুপ করে থাকার পরে আমি বললাম, আমার বাড়ি ওই ওই শিববন্দের ঘাট থেকে মিনিট 20 লাগে যেতে। ওই বাজারের পাশেই আমার বাড়ি। 1 বছর বাইরে ছিলাম। দুদিন আগেই আমি এখানে ফিরেছি। তাই এই সব ঘটনা আমি জানতাম না। কিন্তু অধীর কাকা আর ওই বাকি 2 জনকে কি এই পিশাচিনীটাই মেরে ফেলেছিল? শুনেছি তো ওরা ওই 3 জন মিলা এই রাতের বেলায় চরের দিকে ইলিশ মাছ ধরতে গিয়াছিল। তারপর কি হয়েছিল জানি না। লোকে তো কয় ওগো ভূতে মারছে। এই তোমার মুখে জানতে পারলাম যে ওই কোন পিশাচিনী নাকি তাদেরকে মায়েরা ফেলছে। তারপর শহরের দিকে আমরা আর কেউ তারপর থেকে যায় না মানে সাহস পায় না আর কি।
অনেকে নাকি মরে যাবার পরেও ওই অধীরকে আর দুইজনকে নাকি নৌকায় বসে থাকতে দেখাছিল। তাই ওই মুখ যাইতে আমার আর সাহস হয় না। মাঝি ভাইয়ের কথাটা শুনে এইবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা আসলে কি। তাই আর কিছু বললাম না। আমাকে শিব মন্দির ঘাটের কাছে নামিয়ে দিয়ে মাঝি ভাই চলে গেলেন। তারপর আমি বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। আজ তোমাদেরকে বললাম। জানি না তোমরা এই ঘটনাটা বিশ্বাস করবে কি না, কিন্তু আমি সেই দিন রাত্রে সেই পিশাচিনীটাকে দেখেছিলাম, আর তার সেই ভয়ঙ্কর রূপ আজও আমার স্বপ্নে এসে আমাকে চমকে দিয়ে যায়। তারপর যখনই আমার ঘুম ভাঙে, ওই রাত্রে আমি আর ঘুমাতে পারি না। তারপর থেকে ওই শিব মন্দির ঘাটের চত্বরে আমি আজ পর্যন্ত যাইনি। তোমাদের বিশ্বাস না হয় তো চলে এসো একদিন এই শ্রাবণ মাসের বৃষ্টি ভেজা দিনে। আশা করি আজও অধীর কাকা তার নৌকোটা নিয়ে অপেক্ষা করে আছে তোমাকে জ্যান্ত ইলিশ মাছ দেখাবে বলে। একবার যাবে নাকি? শুনছিলেন পিশাচিনী গল্প অবলম্বনে মাছ ধরার গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কী ধরনের গল্প এর পরবর্তীতে আপনি শুনতে চান। এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অলে সেট করতে ভুলবেন না।